নভেম্বর 1999। প্রতিদিনের মতোই পাকিস্তানের লাহোর পুলিশ তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে মেইল বক্স চেক করে। আর ঠিক তখনই মেইল বক্সে একটি অদ্ভুত চিঠি পায় তারা, যা ছিল একটি ভয়ঙ্কর স্বীকারোক্তি। আমার 100টি খুন পূর্ণ হয়েছে, আমার মিশন কমপ্লিট। আমি সারা পৃথিবীকে এই বার্তা দিতে চাই যে আমি আরো মায়েদের কাঁদাবো। আমি তাদের সন্তানদের পৃথিবী থেকে বিদায় করব কোনো শেষকৃত ছাড়াই, আর আমি আরো মায়েদের কাঁদাবো। ওই চিঠিতে একটি নাম ও বয়সের তালিকা পাওয়া যায়, যেই তালিকায় সকলেই ছিল 6 থেকে 16 বছর বয়সী কিশোর। তাদের সবাইকে কবে কিভাবে হত্যা করা হয়েছে তা বিস্তারিত লেখা থাকে ওই চিঠিতে। সবশেষে ওই চিঠিতে একটি ঠিকানাও লেখা থাকে, যেটি ছিল 16/B রাভি রোড। শুরুতে ওই চিঠিটিকে খুব একটা পাত্তা দেয়নি পুলিশ। সে সময় পুলিশের ডাটাবেজ এখনকার মতো ডিজিটাল ছিল না। মামলার তথ্য থাকত থানাগুলোতে নথিভুক্ত, যার ফলে তাৎক্ষণিকভাবে চিঠিতে থাকা ওই তালিকায় কিশোরদের যে নাম ছিল তারা সত্যি নিখোঁজ হয়েছে কিনা কখনো তা খোঁজ করা সম্ভব হয়নি। আর সবচেয়ে বড় কথা, পুলিশ চিঠিটিকে খুব একটা গুরুত্বই দেয়নি। বেলা 12টার কিছু পর লাহোর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তারিক ক্যাম্বো সাথে কিছু পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত হয় চিঠিতে পাওয়া সেই ঠিকানায়। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসেন 38 বছর বয়সী এক মধ্যবয়স্ক লোক, দেখতে নিপাট ভদ্রলোক। পুলিশ ওই চিঠির বিষয়ে জানতে চাইলে যেন অবাক হয় লোকটি, অস্বীকার করে সবকিছু। এক পর্যায়ে লোকটি উত্তেজিত হয়ে পুলিশকে বলে পুলিশ যদি এখান থেকে না যায় তবে সে আত্মহত্যা করবে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তারিক ক্যাম্বো লোকটিকে গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদের কোনো বিকল্প উপায় গ্রহণ না করে, এমনকি সেই বাসায় কোনো তল্লাশি ছাড়াই ফিরে আসে। পুলিশের ওই কর্তার মনে হয় হয়তোবা অন্য কেউ কেবল মজা করার উদ্দেশ্যেই এই ঠিকানাটি দিয়ে এমন চিঠি দিয়েছে। পুলিশ বুঝতেও পারেনি তারা হাতের মুঠোয় পেয়েও হাত ছাড়া করল পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে। শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বের ইতিহাস ঘেটেও এমন বিকৃত মনস্ক খুনির সন্ধান খুব কমই পাওয়া যাবে। পুলিশের ধারণাতেও ছিল না ওই নিপাট চেহারার আড়ালে থাকা লোকটির অপকর্মের ইতিহাস। আর সেই লোকটি ছিল পাকিস্তানের 100 মায়ের কোল খালি করা নরপিশাচ জাভেদ ইকবাল। শুরু করছি আমাদের আজকের ভিডিও, জাভেদ ইকবাল, পাকিস্তানের নরপিশাচ। 22 নভেম্বর 1999 পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডেইলি জাঙ্গের অফিসে একটি পার্সেল আসে। পত্রিকাটির ক্রাইম রিপোর্টার জামিল চিশতির নামে ওই পার্সেলটি পৌঁছায়। পার্সেলের প্যাকেটটি খুলে চমকে ওঠেন ক্রাইম রিপোর্টার জামিল চিশতি। প্যাকেটে অনেকগুলো কিশোরের ছবি, একটি মলাট বাঁধা ডায়েরি, সাথে হাতে লেখা একটি চিঠি। তাতে লেখা, আমার 100টি কিশোর হত্যা পূর্ণ হলো। আপনি এই চিঠির সাথে কিশোরদের ছবি পাবেন, তারা কোথাকার, কি ঘটেছে তাদের সাথে, এসবের বিস্তারিত পাবেন। আমি কি কি করেছি তা আপনার পত্রিকায় প্রকাশিত হোক। আমি আমার 32 পাতার একটি ডায়েরি আপনাকে পাঠালাম। এটি আমার পূর্ণাঙ্গ স্বীকারোক্তি। আপনারা আমার বাসায় গেলে সকল প্রমাণও পাবেন। যখন বুঝতে পারবেন আমি কি করেছি, তখন সারা পৃথিবী আটকে উঠবে। চিঠিটি পড়ে জামিল চিশতির মাথায় তাৎক্ষণিকভাবে দুটি ভাবনা এলো। হয়তো কেউ কাউকে ফাঁসাতে চাইছে, অথবা এটি সত্যিই কোনো এক নরঘাতকের স্বীকারোক্তি। খুব দ্রুতই পুলিশ ও আরও সাংবাদিকদের নিয়ে চিঠিতে থাকা ওই ঠিকানায় পৌঁছে যান ক্রাইম রিপোর্টার জামিল চিশতি। হ্যাঁ, এটি ছিল সেই ঠিকানা যেখানে বেশ কিছুদিন আগে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তারিক ক্যাম্বো গিয়েও ঘুরে এসেছিলেন। দরজায় ঝুলানো তালা ভেঙে ভিতরে প্রবেশের পর সবার আগে নজরে আসে দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, ঘরময় ছড়ানো বাচ্চাদের জুতোর স্তূপ, আর তার পাশেই একটি সোফার উপর এলোমেলো ভাবে রাখা বাচ্চাদের অনেকগুলো পোশাক। এছাড়া একটি প্লাস্টিকের ব্যাগও পাওয়া গিয়েছিল, যেটির ভেতরে ছিল আরও শিকারদের ছবি। আর সবশেষে তাদের চোখে পড়ে দুটি বিশাল অ্যাসিডের ড্রাম।
যার ভেতরে পাওয়া গিয়েছিল কয়েকজন বালকের দেহাবশেষ তথা হাড়গোড় ইত্যাদি। অ্যাসিড ভর্তি সেই ড্রাম থেকে তখনও বুদবুদ উঠছিল, সেই সাথে তীব্র দুর্গন্ধ। জনাব জামিল চিশতি বাসাটি দেখতে দেখতেই সেই চিঠিতে থাকা সকল তথ্যের প্রমাণ পেলেন। তার মানে পাকিস্তানের ইতিহাসে এমন কিছু ঘটে গেছে যা অপরাধের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। জনাব চিশতির মনে পড়ে চিঠিতে থাকা সেই শেষ কথাগুলো। আমি কিছু বডি পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করিনি, যেন প্রশাসন তাদের চিহ্নিত করতে পারে, আর আমি রাভি নদীতে আত্মহত্যা করব। 23 নভেম্বর 1999 ডেইলি জাং সহ পাকিস্তানের একাধিক পত্রিকায় ছবি ও নামের তালিকা সহ প্রকাশিত হয় এই ভয়ঙ্কর খবর। আর কেবল পাকিস্তান নয়, আঁতকে উঠে পুরো বিশ্ব। সন্তানহারা মায়েদের ভিড় জমে যায় চিঠিতে উল্লেখিত সেই ঠিকানায়। আর আদরের সন্তানদের পরনের কাপড় ও জুতো দেখেই চিহ্নিত করতে পারেন মায়েরা। তাদের আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে লাহোরের বাতাস। পরিস্থিতি চলে যায় পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে। টিভির পর্দায় এই দৃশ্য স্তম্ভিত করে দেয় গোটা পাকিস্তানকে। জাভেদ ইকবালের কর্মকাণ্ডের বিবরণ যখন একে একে প্রকাশিত হতে থাকে, তখন রীতিমতো শোরগোল পড়ে যায় চারদিকে। আর পাকিস্তানের ইতিহাসের সবচাইতে বড় নরপশু জাভেদ ইকবাল ওরফে মুকরি তখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি সে ইতোমধ্যেই আত্মহত্যা করে ফেলেছে কিনা সেটিও নিশ্চিত নয় পুলিশ। শুরু হয় জাভেদ ইকবালের খোঁজ। জাভেদ ইকবালকে খুঁজে পেতে বিশাল ম্যান হান্টিং এর ব্যবস্থা করেছিল পাকিস্তানের পুলিশ। এমনকি ডজন খানেক ব্যক্তিকে জাভেদ ইকবাল সন্দেহে গ্রেফতারও করেছিল। কিন্তু প্রকৃত জাভেদ ইকবাল দিব্যি পুলিশের চোখ এড়িয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত এই ইঁদুর বিড়াল খেলার অবসান ঘটেছিল খুবই অদ্ভুতভাবে। 30 ডিসেম্বর 1999 পাকিস্তানের ডেইলি জাং অফিসে আসেন এক আগন্তুক। পরিচয় জিজ্ঞেস করলে খুব স্বাভাবিকভাবেই হাস্যোজ্জ্বলভাবে তিনি নিজের পরিচয় দেন এভাবে, আমি জাভেদ ইকবাল, 100টি শিশুর হত্যাকারী। পরবর্তী কয়েক ঘন্টা সাংবাদিকদের সাথে কথা বলেন জাভেদ ইকবাল। সেখানে নিজের প্রতিটি খুনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন জাভেদ ইকবাল। পত্রিকা অফিস থেকে ফোন পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই হাজির হয় লাহোর পুলিশ, আর গ্রেফতার করতে সক্ষম হয় ইতিহাসের কুখ্যাত খুনি জাভেদ ইকবালকে। অবশ্য পুলিশের কাছে ধরা দেওয়ার কিছুদিন পরই নিজের দোষ অস্বীকার করে জাভেদ। নিজের পূর্বোক্ত জবানবন্দি ফিরিয়ে নেয় সে এবং দাবি করে সে নাকি নিছকই একটি কাহিনী বানিয়েছিল, যাতে করে পাকিস্তানি সমাজে শিশুদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিকে আলোকপাত করা যায়। অবশ্য ততদিনে জাভেদ ইকবালের অনেক ইতিহাস পুলিশের হাতে, তাই এবারে আর তার চালাকি কোনো কাজে লাগল না। জাভেদ ইকবালের শুরুর জীবনটা বেশ সাদামাটাই ছিল, আর 10টা সাধারণ মানুষের জীবন যেমন হয়। অবশ্য তার বাবা ছিলেন খুবই ধনাঢ্য একজন ব্যক্তি, তাই প্রাথমিক জীবনটা বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই কেটেছিল। কিন্তু এরপর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয় সে। জাভেদের বয়স তখন সবেমাত্র 20-এর কোঠায় পৌঁছেছে। তখন একবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল সে। তার নিজের ভাষ্যমতে আসলে সে ধর্ষণের সাথে জড়িত ছিল না, পুলিশ তাকে জোরপূর্বক ফাঁসিয়ে দিয়েছিল। তার মা জাভেদকে খুবই ভালোবাসতেন এবং তিনি সম্ভাব্য সবকিছুই করেছিলেন ছেলেকে জেল থেকে বের করতে, কিন্তু ব্যর্থ হয়েছিলেন তিনি। অবশেষে জাভেদ যখন জেল থেকে ছাড়া পেয়েছিল, ততদিনে পুত্র শোকে তার মা মারা গিয়েছিলেন। মায়ের মৃত্যু সংবাদে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল জাভেদ ইকবাল। তিনি ঠিক করেছিলেন তার মাকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সেই যন্ত্রণা যেন আরো 100 জন মাকে ভোগ করতে হয় সে ব্যবস্থা করবেন তিনি, তারা যাতে উপলব্ধি করতে পারে তার মায়ের কতটা কষ্ট হয়েছিল। এরপরই নিজের পরিকল্পনা মোতাবেক অপহরণ, ধর্ষণ ও 100 বালককে হত্যা করে সে। জাভেদের মূল উদ্দেশ্য ছিল 6 থেকে 16 বছর বয়সী বালকদের আকৃষ্ট করতে একটি ভিডিও গেমস শপ চালু করেছিল সে। লাহোরের শাদবাগ এলাকায় এটি ছিল প্রথম এমন কোন গেমস শপ
আর সেখানে খুব কম দামে গেম খেলার টোকেন দেয়া হতো। অনেককে আবার বিনামূল্যে খেলতে দেয়া হতো। তাই খুব অল্প সময়ের মধ্যেই ওই এলাকার বালক মহলে নামডাক ছড়িয়ে পড়েছিল গেমস শপটির। তবে ভিডিও গেমস শপ দিয়ে খুব বেশি দিন কাজ চালানো সম্ভব হয়নি জাবেদের পক্ষে, কেননা তার উদ্দেশ্য মূলত ধর্ষণ নয়, বরং বালকদের হত্যা করা। আর তাই কিছুদিন পর একটি মাছের অ্যাকোরিয়াম এবং একটি জিমও খুলেছিল জাবেদ। তার কোনো অর্থের অভাব ছিল না। জাবেদ মূলত সেসব গরিব রাস্তায় রাত কাটানো বালকদের তার লক্ষ্য হিসেবে বেছে নিত, যাদের পক্ষে পরিবার ছেড়ে পালিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। বালকদের অপহরণ করে তার রাভি রোডের বাসায় নিয়ে যেত, যেখানে নিয়ে গিয়ে প্রথমে সে ওই বালকদের ধর্ষণ করত, তারপর তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করত, তারপর সে মৃতদেহগুলোকে কেটে টুকরো টুকরো করত, তারপর অবশিষ্ট অংশগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করে ফেলত, যাতে মৃত বালকদের সমস্ত চিহ্ন পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যায়। জাবেদ ইকবালের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। সকলের মুখে একটাই কথা, তাকেও ঠিক একই রকম কষ্ট দিয়ে মারতে হবে যেভাবে সে নিরীহ নিষ্পাপ বালকদের মেরেছে। 16 মার্চ 2000 পৃথিবীর বিচারিক ইতিহাসে একটি অদ্ভুত ঘটনা ঘটে এদিন। রায় ঘোষণা হয় 100 খুনের আসামি জাবেদ ইকবালের, যেটি ছিল জনতারই প্রত্যাশার প্রতিফলন। এদিন বিচারক পড়ে শোনান জাবেদ ইকবাল 100 খুনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। তার শাস্তি হল তাকে 100 বার শ্বাসরোধ করে হত্যা করা হবে। এরপর তার শরীরকে 100 খণ্ডে খণ্ডিত করা হবে, আর সেগুলো অ্যাসিডে দ্রবীভূত করা হবে, ঠিক যেমনটা সে তার শিকারদের কাছে করেছে। বিচারপতি আরও নির্দেশ দিয়েছিলেন জাবেদ ইকবালের শাস্তি কার্যকর হবে ইসলামী শরিয়া আইন অনুযায়ী প্রকাশ্য দিবালোকে। এজন্য বেছে নেওয়া হয় পাকিস্তানের জাতীয় স্মৃতিস্তম্ভ মিনারি পাকিস্তানের পাশের বড় পার্কটিকে। অবশ্য পাকিস্তানের সুশীল সমাজ এমন নৃশংস রায় মেনে নিতে পারেনি। সুশীল সমাজ বলেছিল এমন শাস্তি প্রক্রিয়া বর্তমান সমাজে গ্রহণযোগ্য নয়। আর এর পক্ষে বিপক্ষে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয় পাকিস্তানের পরিস্থিতি। সকল আলোচনা এবং সমালোচনা, তর্ক বিতর্কের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে কোনো অদ্ভুত শাস্তি নয়, জাবেদ ইকবালকে চিরাচরিত পদ্ধতিতে ফাঁসি কাস্টে ঝোলানো হবে। সেরকমই সব আয়োজনও পরিপূর্ণ করা হয়। পুরো জীবনের মতোই জাবেদ ইকবালের সমাপ্তিটাও ছিল বেশ অদ্ভুত রকমের। ফাঁসির রায় কার্যকর হওয়ার আগেই জাবেদ ইকবাল জেলের ভেতরেই আত্মহত্যা করে। এভাবেই পাকিস্তানের ইতিহাসের ভয়াবহতম সিরিয়াল কিলারের জীবনের অধ্যায়ের সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, ভিডিওটির উপস্থাপনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। আর বাংলাদেশ এবং বিশ্বের এমন অদ্ভুত ঘটনাগুলো জানতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে।